আসসালামু আলাইকুম। শীতের সকালে মাদারীপুর জেলা থেকে আপনাদেরকে স্বাগতম। আর সকালবেলা ঘুম থেকে উঠতেই একবারে দেখেন কি সুন্দর সূর্যের আলো সকালবেলা। আর গ্রামের সকাল শুরু হয় এরকম ভোরবেলা মোরগের ডাক এবং রক্তিম সূর্যোদয়, প্লাস এই যে গ্রামের চারপাশের পরিবেশ দেখেন কত সুন্দর। খ্যারের পালা না, এগুলো খ্যারের পালা দিয়ে চারপাশে দিয়ে রাখছে। এখানে হলো আপনার ধান ক্ষেত থেকে তুলে একদম মাড়াই করা থেকে শুরু করে সব কিছুই প্রসেসিং হয় এখানে। এই যে খ্যার আছে, এখানে দেখেন ধান, ওই পাশে আছে অনেকগুলো, ওই যে মেশিন। তো আজকে এখান থেকে শুরু করতেছি, আর আমরা এখন বের হয়ে যাচ্ছি। আমাদের এখানে সবগুলো আছে, সবাই একসাথে বের হয়ে আমরা আজকে মাদারীপুর জেলা শহরটা ঘুরে দেখব, প্লাস মাদারীপুর জেলার আশেপাশের যে দর্শনীয় স্পটগুলো আছে সবগুলোই থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন এখান থেকে শুরু করা যাক। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে মাদারীপুর জেলায়, আর সাথে আছে বরাবর আমাদের আজকের এই পুরো জেলা ট্যুরে এমটি বাবলু ভাই, প্লাস পিছনে আমাদের আরও গাড়ি আছে, ওরাও আসতেছে। ওই যে ওখানে বাবলু ভাই আছে। সকাল শুরু আজকে রংচা দিয়ে, আর ভিডিও শুরু হচ্ছে। প্রাচীন নিদর্শন, আপনি প্রাচীন প্রত্নতত্ত্ব দেখতে হলে আপনি দেখেন কিছু নাই অবশিষ্ট আছে কিছু, তাইলে এই যে এই এলাকার মানুষ চিনে না যে এখানে একটা জমিদার বাড়ি আছে। গাইড পাইছি, আসো তুমি গাইড থাকবা। তোমার কাজ আছে আগে জিজ্ঞেস। ভিতরে ঢুকবো, এই যে দেখেন এটিও কিন্তু একটা ডেঞ্জার ট্রেকিং এর মধ্যে পড়ে। আসেন আসেন, ধরে নামকে ভাই শুট নিয়ে এলেন। হ্যাঁ লইছি ভাই, আমি আসি পিছন দিয়ে ধরে নাও একটু। ভাই তুলে ধরার মতো অনেক কিছু আছে, এতটাই মানে পুরনো হয়েছে। আর এখন মানে অবশিষ্ট আর তেমন কিছু নাই, ভাঙাচোরা জীর্ণশীর্ণ অল্প কিছু দেখা যায়। ছোট্ট একটা বাড়ি দেখা যায়, ওই পাশে একটা গেট আছে, আর এই পাশ থেকে এই জমিদার বাড়ির অংশটা এখানে দেখা যাচ্ছে। আমি যতটুকু সম্ভব এখান থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। মানে বর্তমানে বাড়ির ভেতরের অবস্থা দেখেন কি অবস্থা, জীর্ণশীর্ণ অবস্থা হয়ে আছে। এই পাশে কিছুই নাই, ভেতরে শুধু খড়কুটা লাকড়ি ঘরবাড়ি। বিসমিল্লাহ, এই দেখেন বাড়ির ভিতরের অংশ। আর এই পাশে আমরা যেটার ছাদে ছিলাম আর কি, এটার উপরে আচ্ছা। এই পাশে অবশিষ্ট, এই পাশে একটা কিছু, ও এই পাশে আছে, এইটার ছাদেই ছিলাম আমরা। এই যে হ্যাঁ, বাড়ির পেছনের অংশ। মিঠাপুর জমিদার বাড়ির একেবারে মানে লোকজন বসবাস করে, এক কর্নারে দুই একটা ফ্যামিলি আছে। আর এই পাশে দেখেন একদম মানে, আর মিঠাপুর জমিদার বাড়ির এই অংশের ভেতরেই এই পাশে একটা ছোট্ট বিল্ডিং আছে, যেটা ওই যে আমাকে এখানকার স্থানীয় এক ছেলে বললো যেটা রাজার বাড়ি না। হ্যাঁ, এটা রাজার বাড়ি, কিন্তু এইটা একটু চকচকে দেখা যাচ্ছে। যেগুলো মানে মিঠাপুর এখানকার যে পুরাতন প্রত্নতত্ত্ব বিল্ডিংগুলো, যেগুলো জীর্ণশীর্ণ অবস্থা ভেঙে খসে পড়তেছে, ওইটা থেকে এটা একটু ভিন্ন, অর্থাৎ এটা একটু চকচকে দেখা যাচ্ছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং মনে হচ্ছে যে এটা ঘষা মাজা করে এটাকে মডিফাই করা হয়েছে। আগেরকার দিনের তৈরি করা যে বিল্ডিংগুলো, ওই বিল্ডিংয়ের ওই রকমই দেখা যাচ্ছে। এই পাশ থেকে এই যে এখানে প্রবেশ করার যে সিঁড়ি, হ্যাঁ রাজার বাড়িতে প্রবেশ করার সিঁড়ি ছিল এটা। আর এটাই হলো যে পরবর্তীতে যেগুলো এখন মানে একেবারে বিলীনের পথে, সেই বিল্ডিংয়ের
অবশিষ্ট অংশগুলো দেখা যাচ্ছে দেখুন। Bye. মানে যতটুকু সম্ভব আর কি আমি দেখলাম এবং আপনাদের জন্য ফুটেজে দেখানোর চেষ্টা করলাম। আর ওই পাশে আর তেমন কিছু নাই, এই পুরো এরিয়াটাই হচ্ছে মিঠাপুর জমিদার বাড়ির অংশ। আমরা এখান থেকে এখন বের হয়ে যাব, আমাদের পরবর্তী গন্তব্যে আমরা এখন পৌঁছানোর চেষ্টা করব যত দ্রুত সম্ভব, এবং মাদারীপুর জেলার অদেখা সৌন্দর্যগুলো আপনাদের কাছে তুলে ধরবো। আমাদের প্রথম গন্তব্য ছিল মিঠাপুর জমিদার বাড়ি। তো চলুন পরবর্তী গন্তব্যে যাওয়া যাক। আর একেবারে মাদারীপুর জেলা শহরের হাইওয়ে যে রোড দেখতে পাচ্ছেন, যে ওই পাশে হাইওয়ে রোড, আর হাইওয়ে রোডের ঠিক পাশেই শকুনি দিঘি অবস্থিত, যেটা অনেকে শকুনি লেক হিসেবে চিনে, আবার অনেকে এটাকে মাদারীপুর শহরের লেক হিসেবে চিনে। সো আমরা যেহেতু মোটরসাইকেলে আসছি, আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই পাশ থেকে দেখুন, বেশ দারুণ, অসাধারণ পুরো শকুনি লেকটা দেখুন। এই পাশে বেশ বিশাল। এটাই স্পিডবোটের কাউন্টার নাকি? এখান থেকে হয়তো তাদের টিকিট কাটার ব্যবস্থা আছে, বাট এখন সকালবেলা আমরা একটু আর্লি চলে আসাতে কোনটা কাউন্টার বা কোনটা কি এখানকার স্থানীয় লোকজন কেউ বলতেও পারতেছে না। তো যাক, যেটুকু আমি সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর ওই পাশে ওইটা যে ওয়াচ টাওয়ারটা আপনাদেরকে দেখাইলাম, ওই ওয়াচ টাওয়ারটা থেকে কিন্তু আপনার চারপাশের পুরো লেকের যে ভিউটা খুব দারুণভাবে দেখা যায়, যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাদারীপুর গাড়ি ডরায়। তো এখন আমরা যেখানে নামছি এটা হচ্ছে কুলপতি জমিদার বাড়ি। তো এটা এখন সরকারি একটা কাজে ব্যবহার করা হচ্ছে, ওই যে ওখানে লেখা আছে নামজারি বা মিউটেশনের কাজে, অর্থাৎ সরকারি একটা দপ্তর হিসেবে, ভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভালো আছেন? তো এইটাই হলো যে কুলপতি জমিদার বাড়ি, এবং তখনকার সময়ের করা ডিজাইন বেশ দারুণ চমৎকার। বর্তমানে এটা সরকারি একটা অফিস হিসেবে ব্যবহার করা হয়। বেশ কয়েকটা অফিস এখানে আছে, যেটা ঝাউদি ইউনিয়ন ভূমি অফিস প্লাস হচ্ছে ঝাউদি ইউনিয়ন ভূমি অফিসের যেই আপনার নামজারি বা মিউটেশন যেই কাজগুলো করা হয় সেগুলো এখানে করা হয়। আমি একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি। এটা হলো এই কুলপতি জমিদার বাড়ির ভেতরের অংশটা, দেখেন বেশ দারুণ। হ্যাঁ, চমৎকার এই ভেতরের পরিবেশটা, জীর্ণশীর্ণ অবস্থায় এবং ভাঙাচোরা অবস্থায় আছে। পাশ থেকে দেখেন এই যে উপরের, অসাধারণ। হ্যাঁ, এগুলো এখন ওইভাবেই করা হচ্ছে। আর এই যে দেখেন ইট, দরজার ইটগুলো একেবারে এতটাই নরম হয়ে গেছে যে খসে পড়বে এরকম মনে হচ্ছে। এই দেখেন অলরেডি আমার হাতে একটু পড়ছে। সো এই জিনিসগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যেটা কুলপতি জমিদার বাড়ি। এখনকার সময় তো বেশ বড় লম্বা জায়গা নিয়ে করা হয়েছিল, বাট এখন কিন্তু আর ওই রকম বড় নয়, আস্তে আস্তে ধীরে ধীরে এটা ছোটো হয়ে আসছে আর কি।
আমি একটু ভেতরে দেখানোর চেষ্টা করি, এটার ভেতরের পাশটা এই যে দেখুন। আচ্ছা, বেশ বড়। আর এইদিকে আর দেয়ালের উপরে, তো এটা হলো যে এই পাশে মানে জমিদার বাড়ির ঠিক পেছনেই একটা বিশাল বড় দিঘি আছে। এই দিঘিটা হয়তো তাদের সময়, তৎকালীন সময় ব্যবহার করা হতো, যে এই কুলপতি জমিদার বাড়ি, জমিদারদের তাদের পরিবারের লোকজন এই দিঘিটা ব্যবহার করতেন। বাট এখন এটা কালের পরিবর্তনে ধীরে ধীরে এটা মানে ছোট হয়ে গেছে, আর ওরকম বড় নাই। কিন্তু জমিদার বাড়ির অংশটাও বেশ বড়, বেশ কিছু অংশ আছে। তারা ডিজাইন করে করছিল এই ঘর বাড়িগুলো তখনকার সময়ের জমিদাররা। একদম ঘরের ভিতরের এই যে বিভিন্ন এই যে লাকড়ি টাকড়ি দিয়ে রাখছে এগুলো। একটা ভবনের একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি, দেখি যাওয়া যায় কিনা। এটা হলো কুলপতি জমিদার বাড়ির ভেতরে একটা বাড়ির, যেটার ছাদে আমি একটু চলে আসলাম। এই যে এটা হলো ছাদের অংশ, একটু ভেতরে আর কি। হ্যাঁ, এই পাশটা থেকে কুলপতি জমিদার বাড়ির ছাদের উপর থেকে আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। আসলে দেখেন, এই যে ঠিক আমি এই জায়গাটাতেই নিচে ছিলাম, এই জায়গাটাতে আমি নিচে ছিলাম। এখান থেকে ঢুকে আমি এই ছাদে প্রবেশ করলাম ওই পাশে। আর এই মানে জমিদার বাড়ির ঠিক পাশে এখনকার যে স্থানীয় বাসিন্দা আছে, বর্তমানে যারা বসবাস করছে এলাকার স্থানীয় বাসিন্দারা, তারা এখন এখানে বসবাস করছে। বাট এই জায়গাগুলোতে এখন যেই ঘরগুলো মোটামুটি একটু বসবাসের যোগ্য বা কিছু মালপত্র রাখা যায়, এমন কিছু ঘর যেগুলো আছে, যেগুলোর মধ্যে তারা কিছু তাদের মানে দৈনন্দিন জীবনের ব্যবহার্য যে সমস্ত জিনিসগুলো আছে, যেমন এখানে মানে রিজার্ভ করতেছে আর কি। এই পাশটাতে আমি এটাতে যেখানে ছিলাম আর কি, উপরে খুব ভয়াবহ অবস্থা। এই দেখুন, এটা হলো উপর থেকে, এই যে দেখুন জমিদার বাড়ির বাম পাশটা, আর এটা হলো ছাদের এই অংশ। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটা দিয়েই হচ্ছে কুলপতি জমিদার বাড়ির প্রবেশের মূল ফটক বা দরজা। এখান দিয়ে তারা প্রবেশ করতেন, এবং এখান দিয়ে প্রবেশ করে নিচে যেই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ধরে তারা বিভিন্ন যার যার কামরা বা যার যার ঘর বা যার যার রুমে তারা এখানে প্রবেশ করতো। এবং চারপাশেই প্রত্যেকটা রুমে বা প্রত্যেকটা করিডোরে বা প্রত্যেকটা ঘরে যাওয়ার জন্য তাদের আলাদা আলাদা দরজা ব্যবহার করতেন তখনকার সময়ের জমিদার যেই তারা পরিবার ছিল। সো উপর থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। পাশে এই যে দেখেন কত সুন্দর এই যে করিডোর দেখেন, গ্লাস করা। এটা হয়তো পরে মডিফাই করা হয়েছে এই গ্লাসগুলো, বাট এই যে ডিজাইনটা, এই যে বাড়ির ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু তখন যখন করা হয়েছিল তখনকার ওই ডিজাইনই কিন্তু আছে। এবং এখানে ঝোপড়ি অবস্থা হয়ে গেছে, দেখেন ঝোপঝাড়ে ভরে গেছে, সব গাছগাছালিতে ভরা। আমি খুব ভেতরে প্রবেশ করব না, কারণ অনেক সময় ভোমর বা বল্লা টাইপের এরকম কিছু পোকা থাকে যেগুলো কামড়ায়, যার কারণে আমি নিচে যাচ্ছি না ভেতরের দিকে। বাট এই জায়গাটাতে দেখেন, এই যে এখানে কি দারুণভাবে ডিজাইন করা হয়েছে। আর ওই যে উপরে তখনকার সময়ে একটা একটু বড় করে দেখাই, মানে কোনো খুব সম্ভবত এটা মানে নিশানা হিসেবে, অথবা তখনকার সময়ে এটা ব্যবহার করা হয়তো কোনো বিশেষ একটা চিহ্ন বা অ্যান্টেনা হিসেবে, যেটা ঘুরতো বা আবহাওয়ার কোনো খবর খুব সম্ভবত। এই যেখানে দেখতে পাচ্ছেন উপরে, এটা কোনো একটা অ্যান্টেনা বা এরকম কিছু একটা কাজ করতো তারা। সো তখনকার সময় তাদের নির্মাণ শৈলীও বেশ অসাধারণ ছিল আর কি। তো এই জায়গাটা এখন অন্ধকার দেখা যাচ্ছে, এখান থেকেও মানে বের হওয়ার বা এক্সিটের একটা ব্যবস্থা ছিল, বাট এখন যেহেতু এটা ব্যবহার করা হচ্ছে না, সো সেই জন্য আর এদিক থেকে কেউ নামে না বা বেরো হয় না। এই দেখুন কুলপতি জমিদার বাড়ির বাকি অংশ, এটাও এই জমিদার বাড়ির অংশ, এটা নিচের অংশটা। এই যেটা হলো, এটাই হলো কুলপতি জমিদার বাড়ি। আর আমরা একটু আগে যেখানে ছিলাম ওটা হলো শশী রায়ের বাড়ি। দুইটাই খুব কাছাকাছি, মানে আপনি যদি প্রথমে কুলপতি জমিদার বাড়িতে আসেন, তারপর এখান থেকে শশী রায়ের বাড়িতে গেলে 1 মিনিট বা 1.5 মিনিট সর্বোচ্চ, এর বেশি লাগবে না। যদি আগে আপনি শশী রায়ের বাড়িতে ঢুকে যান, তারপরে ওখান থেকে এখানে কুলপতি জমিদার বাড়িতে আসতে আপনার 1-2 মিনিটের বেশি লাগবে না, খুব বেশি হলে 5 থেকে 600 মিটার দূরত্বে।
এই পাশ থেকে হচ্ছে এই দৃশ্যটা। তো এটা হলো ওদের মানে মূল বাসস্থান ছিল আর কি, যেই কুলপতি জমিদার বাড়ির ভেতরে আমি যেটা আপনাদেরকে ঘুরে দেখাইলাম, অর্থাৎ এর ভেতরে মানুষের বসবাস এখন আছে। আর ছাদে ওঠার জায়গা নেই, যার ফলে আমি ছাদে ওঠা আপনাদেরকে দেখাতে পারলাম না। আর এখান থেকে আপনারা এইটা দেখতে পাচ্ছেন, যে ভবনটা বা বেশ সুউচ্চ একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হলো মানে তখনকার সময় তারা মন্দির হিসেবে বা তাদের উপাসনালয় হিসেবে তারা এটা ব্যবহার করতো। শশী রায়ের বাড়ি থেকে বা যেই আমরা জমিদার বাড়িটা দেখলাম সেখান থেকে একেবারে কাছেই, মানে যদি আপনি মোটরসাইকেলে আসেন খুব বেশি হলে আপনার 7 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে, আর যদি অটো বা ইজি বাইকে আসেন সেক্ষেত্রে 15 মিনিট সময় লাগতে পারে। এইটুকু দূরত্বে এসে এখানে যে ঝাউগিরি যেটা আছে এটা দেখা যাবে। এটা আসলে এখান থেকে যদি আমি দেখাই একেবারে মানে ধ্বংসাবশেষ আর কি। জাস্ট আমি আপনাদেরকে ঝাউগিরির এটার এই পাশ থেকে এই যে দেখুন, এখানে অনেকে আসছিল। হ্যাঁ, তো এই যে হচ্ছে যেটা ঝাউগিরির পুরো ভিউটা, মানে শুধু একবারে মানে জীর্ণশীর্ণ অবস্থায় এই ইটের যে অংশ সে অংশটুকু এখানে অবশিষ্ট আছে। দারুণ ভাই, বাড়ির কালার দেখছেন? ওরা যে না আয়াও কি ভুল করে। হ্যাঁ, কড়া ব্যাগ পড়বে না, কিন্তু আপনি এখন কি করবেন জানেন? ব্যাগটা সামনে দিয়ে বই। হ্যাঁ, সব ঢুকে দিয়ে দিচ্ছে বাঙালি, এই খারাপ করে হচ্ছে। দিদি কেমন আছেন? আমরা ঢাকা থেকে আসছি। কত সুন্দর করে কালার করছে দেখেন পুরো বাড়ির। এটা হচ্ছে ওনাদের রান্নাঘর, আর এটাই হলো যে পর্বত বাগানের পাশে ওনাদের তখনকার সময়ের তৈরি করা যে বাড়িটা ওই রকমভাবেই আছে। খুব সুন্দর কালার করছে, পরবর্তীতে হয়তো এটা রং করে সংস্কার করা হয়েছে, বাট ওই সময়কার তৈরি করা, খুব দারুণ ডিজাইন করা। ভাবসাবে আসলে আলাদা। হ্যাঁ, পুকুর ঘাট দেখছেন, দেখেন তাদের পুরো দিঘিটা। এটাই হচ্ছে যেই পর্বত বাগানের যেই পুরো এরিয়াটা বিশাল বড়। আর এই যে এখন আমি যেখানে আছি এটা হচ্ছে যেই রাজবিহারী পর্বতের বাড়ির সামনে যে ঘাটলাগুলো তখনকার সময় তারা ব্যবহার করতেন। আর ঠিক এই যে রাজবিহারী পর্বত যেই তাদের বাড়িটা, এই বাড়ি থেকে বের হয়ে তারা এই রাস্তাটা ধরেই এখানে যে ঘাটলা আছে ঘাটলাটা তারা ব্যবহার করতেন, এবং খুব দারুণ এবং সুন্দরভাবে কিন্তু তাদের এই ডিজাইনগুলো করা হয়েছে। তখনকার সময়ের করা বাড়িটা অনেক সুন্দর এবং পরিপাটি, সাজানো গোছানো। আর এই পাশে একটা শুনশান হ্যাঁ, এই পাশটাতে হচ্ছে ওনাদের ধর্মীয় উপাসনালয় আছে, আর ভবনের আরেকটা অংশ আছে পেছনে, বেশ দারুণ। এবং মনে হচ্ছে যেন এই বাড়িটা কিছুদিন আগে তৈরি করা হয়েছে এরকম লাগতেছে। হ্যাঁ বাবলু ভাই, সামনে সাইডটা একটু
ইয়ে করে রাখি। এই যে দেখেন মানে পুরাতন বাড়ি হিসেবে গাছের শিকড় দিয়ে কিন্তু আপনার এই পুরো বিল্ডিংয়ের চারপাশে কিন্তু জড়িয়ে আছে, অর্থাৎ মানে ইতিহাস ও স্মৃতির মানে হয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই ভবনগুলো, অর্থাৎ এই রাজভবনগুলো। এবং এখানে এখন এটার ভেতরে মানুষের কোনো বাসস্থানের কোনো ব্যবস্থা নাই। এটা হলো বাউন্ডারি। হ্যাঁ না ভাই সবথেকে ভালো লাগছে তো এই বাড়িটা, হ্যাঁ এটা এবং আমরা যেটা ওই যে পর্বত বাগান যেটা দেখলাম, পর্বত বাগানের পাশে যে বাসাটা দেখলাম, মানে যে বাড়িটা রাজবিহারী পর্বত, তো দারুণ অসাধারণ। আর এখানে যেটা দেখলাম, যেটা সুরেশ পোদ্দার, বা এটাও রাজবাড়ি বা রাজবিহারী ওই বাড়ির অংশ, মানে কাছাকাছি আর কি, দুইটা পাশাপাশি বেশ। ওই সময়কার করা। অসাধারণ। দেখেন যে এটার মানে ব্রিজের দুই পাশের যে কারুকার্যগুলো, এটার যে সুন্দর ডিজাইনটা খুব সুন্দর আর কি। ছোট্ট একটা ব্রিজ, হ্যাঁ এই ব্রিজটাও কিন্তু বেশ দারুণ দেখতে, অসাধারণ। আমি আপনাদেরকে দেখাচ্ছি চরমুগরিয়া দেখেন।